আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, আর সেইটা হচ্ছে যে কিভাবে ব্রেকআউট ট্রেডিং করতে হয়। অর্থাৎ কোনো একটা পেয়ার স্ট্রং ট্রেন্ডে রয়েছে, এখন কোনো একটা সময় ওই পেয়ারটা ট্রেন্ড শেষ করবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই পেয়ারটা সত্যি ব্রেকআউট হয়েছে, এবং চার্টের ভেতরে ঠিক কি কি লক্ষণ দেখে আমরা আইডেন্টিফাই করব যে এখন আমাদের ব্রেকআউট ট্রেড নেওয়া উচিত। তো এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা স্পেশালি সুইং ট্রেডারদেরকে সবথেকে বেশি হেল্প করবে। এছাড়াও অন্যান্য ট্রেডাররাও এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকের উপরে আলোচনা করি। আচ্ছা, ব্রেকআউট ট্রেডিং করতে হলে প্রথমেই আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পেয়ার সিলেকশন। এই পেয়ার সিলেকশন ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি আমার পার্সোনাল ট্রেডিং লাইফে আমি সহ এরকম অনেক ট্রেডারকেই দেখেছি যারা এই হজবরল পেয়ার নিয়ে ট্রেড করার কারণে অ্যাকাউন্ট জিরো করেছে। কারণ আমি মনে করি যে একজন ট্রেডারের পক্ষে সারাদিনে 20টা 25টা পেয়ার অ্যানালাইসিস করা, অর্থাৎ নির্ভুল অ্যানালাইসিস করা পসিবল না। কারণ এই প্রত্যেকটা পেয়ারকে মনিটরিং করা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই কারণে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু পেয়ার সিলেকশন করে দেন ওই পেয়ারগুলোর উপরে ট্রেড করা সব থেকে বেটার হবে বলেই আমি মনে করি। তো পেয়ার কিভাবে সিলেকশন করবেন এই বিষয়ে আজকে কথা বলবো না, এই বিষয়ে আমি অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে নাম্বার 2 যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে প্রাইস স্ট্রাকচার, অর্থাৎ প্রাইসগুলো কোন দিকে রয়েছে। প্রাইসগুলো কি বুলিশ ট্রেন্ডে রয়েছে, নাকি প্রাইসগুলো বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে, নাকি সাইডওয়ে রেঞ্জের ভিতরে রয়েছে, এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে আমি সবসময় যে ব্যাপারটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। কারণ আপনার একটা স্ট্রং ট্রেন্ড যখন ব্রেকআউট দেয় তখন আপনাকে ওই সময় যখন ব্রেকআউট হলো, ট্রেন্ড লাইনটা ব্রেকআউট হলো কিংবা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন যেখানেই থাকুক না কেন, প্রাইসটা যখন ব্রেকআউট করলো তখন আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এইটার পেছনে ফান্ডামেন্টাল কোনো ইস্যু রয়েছে কিনা। কারণ এত লং একটা ট্রেন্ড কিংবা স্ট্রং একটা ট্রেন্ড ব্রেকআউট দিল, সেটা কি শুধুই টেকনিক্যালি ব্রেকআউট দিল, নাকি এর পেছনে কোনো নিউজ ছিল বা আদার্স কোনো ইস্যু ছিল, এটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নয়তো বা ওই ব্রেকআউটটা ফলস ব্রেকআউটও হতে পারে কিংবা আমরা একটা ট্র্যাপে পড়তে পারি। তো যাই হোক, আমরা যদি কিছু লাইভ চার্ট দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে আরেকটু বেশি সুবিধা হতে পারে। একটা প্রাইস যখন উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ বুলিশ ট্রেন্ডের দিকে মুভ করতে থাকে, তখন আপনারা লক্ষ্য করে থাকবেন, এটা আপনারা সবাই জানেন যে হায়ার লো এবং হায়ার লো ক্রিয়েট করে কিন্তু প্রাইসটা উপরের দিকে উঠতে থাকে, এবং একই সাথে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেটটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এটাকে আমরা সাধারণত কি বলি? বুলিশ ট্রেন্ড বলে থাকি। এখন দেখুন, এই বুলিশ ট্রেন্ডটা তো একটা সময় মার্কেট শেষ করবে, তাই না? তো এইখানে আমরা যদি এই বুলিশ ট্রেন্ডের ভিতরে আমরা যদি লাস্ট সুইং পয়েন্টটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কোন সুইং পয়েন্টটা আইডেন্টিফাই করব? আমাদের এই বুলিশ ট্রেন্ডে লাস্ট হায়ার লো হচ্ছে এইটা, তাই তো? তার আগে ছিল এইটা, এবং লাস্ট হায়ার লো যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমাদের লাস্ট হায়ার লো হবে এইটা। আচ্ছা, তো এইখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করি। আচ্ছা, এখানে যদি আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লাস্ট এই যে একটা ছোট্ট সুইং পয়েন্ট ক্রিয়েট করছিল, ওই পয়েন্টটা এসেও কিন্তু এখানে প্রাইস বাধা পাইছে, এবং এইখান থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল নিচের দিকে নামার পরে চেষ্টা করেছিল এবং এইটাও বাধা পেয়ে উপরে উঠছে, এবং একই সাথে দেখুন এইখানেও প্রাইস বাধা পেয়ে কিন্তু নিচের দিকে নামছে। অর্থাৎ আমাদের এই লাস্ট যে সুইং পয়েন্টটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, এখন ব্রেকআউট ট্রেডিংয়ের ক্ষেত্রে হিসাব করি নতুনরা যেই বিষয়টা ভুল করে, নতুন বলতে আমরা এই ভুলগুলো করতে করতেই আসলে শিখেছি। কারণ যখন বেশিরভাগ ইউটিউবার বলেন কিংবা বেশিরভাগ কোর্স বলেন, বেশিরভাগ টিউটোরিয়ালেই এটা বলা হয় যে আপনার এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করলো,
দেন আপনি ধরে নিতে পারেন যে মার্কেট ব্রেকআউট। আসলেই কি তাই? দেখুন এখানে কিন্তু সবসময় তা হয় না। এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করেও দেখা গেছে আবারও ফলস ব্রেকআউট দিয়ে মার্কেট ওই আগের পূর্বের ট্রেন্ডই কন্টিনিউ করে। আচ্ছা, তাহলে আমরা যখন ব্রেকআউট ট্রেডিং করব তখন আমাদের নিরাপদ ব্রেকআউট ট্রেডিংটা কেমন হইতে পারে? এই যে আমরা লাস্ট সুইং পয়েন্টটাকে আইডেন্টিফাই করলাম, এই যে লাস্ট সুইং পয়েন্টটা, প্রাইস যখন এই লাস্ট সুইং পয়েন্টের নিচে এসে ক্লোজ হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্রাইসগুলো এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে দিয়েছে। এখন এই প্রাইসগুলো যখন এই সুইং পয়েন্টের নিচে এসে ক্লোজ হবে, তখন যদি আমরা একটা ব্রেকআউট ট্রেডিং করি, অর্থাৎ আমরা যদি তখন এই বুলিশ ট্রেন্ডটাকে ধরে নিই যে এই ট্রেন্ডটা ব্রেকআউট হয়ে গেছে, দেন আমরা এখান থেকে কিন্তু একটা তখন সেল এন্ট্রি করতে পারি। এইটা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন আমরা লাস্ট সুইং পয়েন্ট আইডেন্টিফাই করলাম যে এই সুইং পয়েন্টটা আপনারা খেয়াল করবেন। এখন আমরা যদি এইখানে দেখি, এখন আমরা যদি দেখি যে এইখানে এই প্রাইসটা কিন্তু এই ক্যান্ডেলগুলো কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়ে দিছে, অর্থাৎ ভেঙে দিছে। তো ভেঙে দিছে, আমরা যদি এখন এই দিকটায় আগাই তাহলে দেখুন এইখানে কি ব্যাপারটা হয়েছে যে এই প্রাইসগুলো ধীরে ধীরে আমরা যদি এখানে রিটেস্ট, এর আগেও আমি বিভিন্ন সময় আলোচনা করেছি যে প্রাইস রিটেস্ট। তো দেখুন এইখানে এসে এই ক্যান্ডেলগুলো যখন ব্রেকআউট দিল, দেন এই পরের ক্যান্ডেলটা কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করার জন্য উপরে গিয়ে আবারও এর নিচেই ক্লোজ হয়েছে। তো এইটাও একটা কনফার্মেশন, হ্যাঁ এটাও একটা কনফার্মেশন। আবার যখন প্রাইসটা এই সুইং পয়েন্টের নিচে এসে ক্লোজ হইল, তখন কিন্তু আমাদের জন্য ফুল একটা কনফার্মেশন চলে আসে যে না 100% আসলে বলা ঠিক না, ফরেক্স মার্কেট কিংবা সিএফডি এই প্রোডাক্টগুলোর ভিতরে 100% শব্দটা ইউজ করা ঠিক না। তারপর আমরা মোটামুটি একটা পার্সেন্টেজ এখানে দিতে পারি, সেটা হচ্ছে ধরে মানে আমরা 95% বা 98% ধরে নিতে পারি যে এইখানে এই প্রাইসটা ব্রেকআউট দিয়ে দিছে। আপনারা যদি লক্ষ্য করেন যে দেখুন এই যে আমাদের লাস্ট সুইং পয়েন্টটা কোথায় ছিল, এইটা, তাই তো, অর্থাৎ হায়ার লো, এই লাস্ট হায়ার লোর নিচে যখন প্রাইস এসে ক্লোজ হইলো, আমরা যদি ধরি যে এই ক্যান্ডেলটা লাস্ট এই প্রাইজের নিচে এসে কিন্তু ক্লোজ হয়েছে, অর্থাৎ এখানে ক্লোজ হয়েছে। এবং একই সাথে দেখুন এইখান থেকে এসে এই প্রাইসটা ধীরে ধীরে গিয়ে আবারও এই এরিয়াটাকে টাচ করলো, তাই তো, এরিয়াটা টাচ করলো। এই এরিয়া টাচ করার পরে আমরা যখন এরকম একটা সেট আপ পাওয়া যায়, তাহলে এখানে আমাদের অনেকগুলো কনফার্মেশন চলে আসলো। যেমন এখানে প্রাইসগুলো এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিল, এখানে একবার রিটেস্ট করলো এবং আমাদের লাস্ট যে হায়ার লোটা ছিল ওইটাকেও ক্রস করে দিল। দেন আবার এইটা ওই লেভেলটাকেও আবার মার্কেট টেস্ট করলো, রিটেস্ট করার পর মার্কেটটা কিন্তু আবারও ডাউনের দিকে চলে আসলো। এই ক্ষেত্রে আমি খুব অনায়াসেই এইখানে একটা সেল এন্ট্রি নিতে পারি, তাই তো, এখানে আমি খুব সহজেই কিন্তু একটা সেল এন্ট্রি নিতে পারি। সেটা আমি যখন এই যে ক্যান্ডেলটা রিজেকশন দিল, এই ক্যান্ডেলটাতেও আমি একটা সেল এন্ট্রি নিতে পারি। এই ক্যান্ডেলটাতে আমি একটা সেল এন্ট্রি নিলাম, ও স্টপ লসগুলো আমি এই লেভেলটাই যদি ইউজ করি, অর্থাৎ এইটা কিন্তু একটা সুইং পয়েন্ট হিসেবে ক্রিয়েট হয়েছে, তাহলে সব থেকে বেশি নিরাপদ হয়। অবশ্য আমি এই লেভেলগুলোর উপরেও ইউজ করতে পারি। এইটার হিসাবটা আসবে হচ্ছে আমার ডলার পার্সেন্টেজের উপরে। এই বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি আপনাদের, ওই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমরা ধরে নিলাম যে আমরা যদি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, যে এখানে আমরা একটা সেল এন্ট্রি নিলাম। আমি যদি এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে হয়তো বা একটু সুবিধা হবে। তো হ্যাঁ, আমি যদি কালারটা ওকে, তাহলে দেখুন যে এই যে হলুদ লাইনটা, এটা হচ্ছে আমাদের সেল এন্ট্রি আমি ধরে নিচ্ছি। এখন যদি আমরা চার্টটাকে এদিকে আনতে থাকি তাহলে দেখুন আমাদের প্রাইসটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্রমশই কিন্তু নিচের দিকে চলে আসছে। ওকে, হ্যাঁ, তো আমরা এইখানে জাস্ট যদি এইখান থেকে আমরা সেল এন্ট্রিটা নিই, আমরা যদি এই পর্যন্ত হিসাব করি, এটা কিন্তু H4 এর একটা চার্ট, আমাদের কিন্তু বিশাল একটা প্রফিট কিন্তু এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমরা যদি এইখান থেকে হিসেব করি তাহলে আমরা যদি এইটা পর্যন্ত এখানে তো বিশাল একটা প্রফিট চলে আসছে। এখানে প্রায় 219 পিপসের মতো একটা হিসাব। তো এইখানে কিন্তু বিশাল একটা প্রফিট কিন্তু আমাদের চলে আসে।
আমরা যদি আরও একটা চার্ট দিয়ে বোঝার চেষ্টা করি, দেখুন মার্কেট যখন কোনো ডাউন ট্রেন্ডে থাকে, আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে তখন মার্কেটের প্রাইসগুলো কীভাবে নামতে থাকে, যে হায়ার লো ক্রিয়েট করে করে মার্কেটটা কিন্তু ডাউন হতে থাকে এবং লোয়ার লো ক্রিয়েট করে কিন্তু মার্কেটটা নিচের দিকে ডাউন হতে থাকে। আচ্ছা, তো এখন দেখুন এইখানে আমাদের যদি এই যে এটা কিন্তু একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড, এখন এইখানে আমাদের ট্রেডিং স্টাইলটা কেমন হওয়া উচিত, যে আমাদের এই জায়গাটায় লাস্ট সুইং পয়েন্ট কোনটা হতে পারে। হ্যাঁ, আমরা যদি ট্রেন্ড লাইন টাচ করা হিসাবে সুইং পয়েন্ট যদি কাউন্ট করি, তাহলে এইটা একটা লাস্ট সুইং পয়েন্ট হইতে পারে, অথবা আমরা এই পয়েন্টটাকেও লাস্ট সুইং পয়েন্ট হিসাবে ধরতে পারি। ওকে, তাহলে আমরা এখানে কি করব, আমরা যদি এখানে, আচ্ছা আমি এইভাবেই ড্র করি, আমরা যদি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, তাহলে দেখুন এইখানে আমাদের কিন্তু এই যে এই জায়গাগুলোতে কিন্তু প্রাইস অনেকবার কিন্তু রেসিস্ট্যান্স পেয়েছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন অনেকবার প্রাইস রেসিস্ট্যান্স পেয়েছে। এখন এইখানে আমাদের এই ক্যান্ডেলটা যদি এই ট্রেন্ড লাইন টাচ করে যদি রিজেকশন ক্যান্ডেল বানায়, তাহলে ওই যে প্রথমেই আমি আলোচনা করেছিলাম যে প্রাইস স্ট্রাকচার, তো এখানে আমাদের প্রাইজের স্ট্রাকচারটা কিন্তু প্রাইস ডাউন হচ্ছে, তাই না? এখানে কিন্তু আমাদের প্রাইজের এটা কিন্তু কি ডাউন হচ্ছে, তার মানে এইখানে আমাদের সব সময় আমরা এখানে সেল ওপেন করার চেষ্টা করব, সেল এন্ট্রিগুলোকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবো। আচ্ছা, এখন এইখানে আমরা এইটাকে কি করলাম, এখানে আমরা একটা রেসিস্ট্যান্স হিসেবে নিলাম বা লাস্ট সুইং পয়েন্ট হিসেবে এইটাকে কাউন্ট করলাম। এখন যদি এরকমটা হয় অনেক সময় যে এখানে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে দিল, তাহলে কি আমরা সাথে সাথেই গিয়ে এখানে বাই এন্ট্রি নিয়ে নিব? না। যখনই আপনি এই কাজটা করবেন, হয়তো বা হতে পারে যে আপনি 2-1 বার এইভাবে বাই এন্ট্রি নিয়ে আপনি হয়তো সাকসেস হতে পারেন, কিন্তু বেশিরভাগ সময়ই মার্কেট আপনার ওই ট্রেডটাকে স্টপ লস হিট করাবে। দেখা গেছে যে এই স্ট্রং যে ট্রেন্ডটা, এইটা আবারও মার্কেট কন্টিনিউ করলো, ঘুরে প্রাইসটা ট্রেন্ড লাইনের ভিতরে চলে আসলো এবং ধীরে ধীরে আপনার স্টপ লস হিট করে গেল, কিংবা ওই ট্রেডটা লং টাইমের জন্য ঝুলে গেল। যারা স্টপ লস ইউজ করেন না, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, অবশ্যই স্টপ লস ইউজ করা উচিত। তাহলে এখানে আমাদের ট্রেডিং স্টাইলটা কীরকম হওয়া উচিত, বা আমরা যদি ব্রেকআউট ট্রেডিং করতে যাই, তাহলে এখানে আমরা কিভাবে ট্রেড করব, আমরা এই যদি আমরা এটাকে লাস্ট সুইং পয়েন্ট হিসাবে কাউন্ট করি, তাহলে এখানে আমরা লাস্ট সুইং পয়েন্টের উপরে এই প্রাইসটা যখন লাস্ট সুইং পয়েন্টের উপরে গিয়ে ক্লোজ হবে, তখনও আমরা বাই এন্ট্রি নেব না যতক্ষণ না এই প্রাইসটা ঘুরে এসে আবারও এই লেভেলটাকে রিটেস্ট করে। ওকে, যখন এই লাস্ট সুইং পয়েন্টটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে আবার ওই পয়েন্টটাকে রিটেস্ট করে প্রাইসটা উপরের দিকে যাইতে থাকবে, তখন আমরা এইখানে একটা বাই এন্ট্রি করতে পারি। আর এবং স্টপ লসটা আমরা এই লেভেলটার নিচে ইউজ করতে পারি, অথবা এই লেভেলগুলোর নিচে ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই ট্রেডটা সব থেকে বেশি নিরাপদ হবে। ওকে, আমরা যদি আরও একটা চার্ট দিয়ে বোঝার চেষ্টা করি, এইখানে দেখুন, এখানে আমরা যদি এইভাবে আমরা লক্ষ্য করলাম যে এখানে প্রাইসগুলো ধীরে ধীরে উপরের দিকে চলে আসতেছে, তাহলে এখানে আমরা আমাদের লাস্ট সুইং পয়েন্ট হিসেবে আমরা যদি এই লেভেলটাকে কাউন্ট করি, হ্যাঁ, তাহলে আমরা কি দেখব, যে এখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করি। ওকে, তাহলে আমরা দেখব যে এই হরিজন্টাল লাইনটা এখানে প্রাইস বাধা পেয়েছিল আগে, এবং এই দিকটাতেও বাধা পেয়েছে, এখানেও পেয়েছে, তার মানে এই লেভেলটার একটা ভ্যালু আছে, তাই তো? এখন আমরা যদি এখানে দেখুন যে ওই যে মার্কেটের যে প্যারাবোলিক মুভমেন্টটা হয়, যে এখানে দেখুন যে ব্যাপারটা ঘটছে, এই জায়গাটায় কিন্তু ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়ে দিছে মার্কেট, কিন্তু এই যে উপর থেকে কন্টিনিউ ডাউন হয়ে একদম এই পর্যন্ত চলে আসলো, এখন এইখানে কিন্তু আমরা ট্রেড মানে ব্রেকআউট দিলেও এখানে কিন্তু আমরা সেল এন্ট্রি নিতে পারতেছি না। কারণ কেন? মার্কেট কন্টিনিউ ডাউন হচ্ছে। এরকম যখন কন্টিনিউ ডাউন হয় কিংবা কন্টিনিউ আপ হয়, কোনো একটা ক্যান্ডেলও মানে প্রাইসটাকে কারেকশন করলো না, কন্টিনিউ ডাউন হচ্ছে কিংবা কন্টিনিউ আপ হচ্ছে, তখন কিন্তু ট্রেড নেওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় মার্কেট রিট্রেসমেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্টপ লস হিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখুন এইখানে কি করছে, এই যে লেভেলটা লাস্ট সুইং পয়েন্ট হিসেবে আমরা যে লেভেলটাকে আইডেন্টিফাই করলাম, এই লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট দিল,
অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা যদি ধরি যে এই ক্যান্ডেলটাও এই লেভেলটার ভিতরেই ছিল, বাট এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট দিল, দেওয়ার পরে যখন এই লেভেলটা ব্রেকআউট দিল, যেহেতু ওই যে প্রাইস স্ট্রাকচার হিসাবে যদি আমরা আলোচনা করি তাহলে এটা একটা আপ ট্রেন্ড ছিল, সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার আগে 10 বার চিন্তা করতে হবে, মিনিমাম 10 বার, যে আমি ট্রেন্ডের বিপরীতে যাচ্ছি, কেন যাচ্ছি, এর অনেকগুলো প্রশ্ন। আর যখন আমি ট্রেন্ডে ট্রেড করব তখন আমার আসলে এত বিবেচনার বা এত আলোচনার প্রয়োজন পড়বে না, কারণ আমি যখন ট্রেন্ডে থাকবো তখন আমার ট্রেডগুলো সব থেকে বেশি প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, যেহেতু আমি ট্রেন্ডের বিপরীতে যাচ্ছি, অর্থাৎ এখানে আমি একটা সেল ওপেন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে এই অনেকগুলো শর্ত মার্কেটের আমার পূরণ করতে হবে, নয়তো আমি সেল ওপেন করব না, যেহেতু এটা একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল। আচ্ছা, চার্টটাকে আমি অনেক হজবরল করে ফেলছি, আমি একটুই করি। তো দেখুন এইখানে যখন এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিল, অর্থাৎ এই প্রাইসটাকেও ভাঙলো, এই লেভেলটাকে, কিছুক্ষণ পরেই মার্কেট কিন্তু কারেকশন করে দেখুন এই লেভেলটাকে টাচ করলো, তাই তো? টাচ করে কি করলো, ক্যান্ডেলগুলো কিন্তু এই লেভেলের নিচেই তৈরি করলো। তারপরে ধীরে 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 মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে, আমরা যদি এই দিকটায় দেখি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ধীরে ধীরে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তাহলে যখন আপনারা এইরকম একটা সেটআপ পেয়ে যাবেন, তখন মনে করবেন যে এইটা আপনাদের জন্য বিশাল একটা সুযোগ। যখন আপনারা এই ধরনের একটা সেটআপ মার্কেটে পেয়ে যাবেন, আপনি মনে রাখবেন সব সময় আপনি কিন্তু বেটার একটা সেটআপ মার্কেটে পাবেন না ট্রেড করার জন্য, কিন্তু যখন ঠিক এই ধরনের একটা সেটআপ পেয়ে যাবেন, তখন আপনি মনে রাখবেন যে আপনার জন্য বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে প্রফিট করার, এবং সেই প্রফিটটা একটা বড় ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক ওই টাইমটায়। ওকে, যখন আপনি এই ধরনের সেটআপটা পাবেন। এখন দেখুন এইখানে আমরা যদি ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করার জন্য ধরি, তাহলে মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে কখনোই আর রিটেস্ট করে নাই, তাই তো? কারণ এখানে আর মার্কেট ফিরে আসে নাই। তাহলে কি আমি ব্রেকআউট ট্রেডিং করব না? হ্যাঁ করব। তখন আমি রিটেস্ট হিসেবে কোন জায়গাটাকে ধরবো? তখন আমি কিন্তু রিটেস্ট হিসেবে আমার যে লাস্ট সুইং পয়েন্টের এরিয়াটা ছিল, ওইটাকে যখন মার্কেট রিটেস্ট করলো, তখন আমি কিন্তু এইখান থেকে অনায়াসই একটা সেল এন্ট্রি নিতে পারি, যার প্রফিট টার্গেট কিন্তু আমাকে অনেক বড় ধরনের একটা প্রফিট কিন্তু মার্কেট দিয়ে গেছে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যদি না বুঝে থাকেন, তাহলে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। এতক্ষণ পর্যন্ত যেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। হতেও পারে যে আমার এই তথ্যগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন নাও করতে পারে, তাই আপনি আমার পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন, যা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।